খাবার দিতে বললাম। খাবার বাড়া হলে আম্মু আমাকে আর আব্বুকে ডাকলো। খাবার খেতে বসে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম ওই মেয়েকে খাবার খাওয়ানো হয়েছে কিনা। আম্মু বলল না। আমি বললাম আচ্ছা যাও ওই মেয়েকে নিয়ে আসো। অতঃপর মা চলে গেল ওই মেয়েকে আনতে। 2 মিনিট পর মায়ের শব্দ পেলাম। একটা মানুষ পড়ে গেলে সাধারণত যেমন শব্দ করে তেমন শব্দ আসলো। আমি আর আব্বু খাবার রেখে তাড়াতাড়ি ওই রুমে গেলাম। গিয়ে দেখি মা নিচে পড়ে আছে আর মেয়েটা দাঁড়িয়ে আছে। মিমের মুখে টেপ লাগানো আর 2 হাতের কবজি অবধি বাঁধা। মাকে পড়ে থাকতে দেখে আমার বুঝতে বাকি রইল না যে এই মেয়ে মাকে নিজের শরীর দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মাকে পড়ে থাকতে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি কখনো মেয়েদের গায়ে হাত তুলিনি, তবে আজকে আর সেটা পারলাম না। আমি উঠে রেগে মিমের কাছে গিয়ে ইচ্ছে মতন এলো পাথারি চর থাপ্পড় দেওয়া শুরু করলাম। টাল সামলাতে না পেরে মিম নিচে পড়ে গেল। আব্বু আম্মু দ্রুত আমাকে এসে আটকালো। আব্বু আমাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই একটা মেয়ের গায়ে হাত তুলছিস? ওই মেয়ে তোমাকে ধাক্কা দিয়েছে কেন? আমি ওই মেয়েকে মেরে ফেলবো। আমাকে আর একটা থাপ্পড় দিয়ে বলল, ও একটা মেয়ে, ওর গায়ে হাত তুলে তুই অন্যায় করেছিস, সরি বল। আমি পারবো না, এই মেয়ে তোমাকে ধাক্কা দিয়েছে। আমি বলছি সরি বলতে। আমি সরি বলে সেখান থেকে রেগে বাহির হয়ে চলে আসলাম। এদিকে মিম বসে বসে তার 2 চোখের পানি ঝরাচ্ছে। আসলে আব্বু আম্মু আটকানোর আগে আমি অনেকগুলো চড় থাপ্পড় দিয়ে দিছি। সে কান্না করছে ঠিকই, কিন্তু মুখ দিয়ে শব্দ বাহির করতে পারতেছে না, কারণ তার মুখে টেপ লাগানো। অন্যদিকে মা এবং আমার কথোপকথন শুনে এটা ভাবছে এই মা তার সন্তানকে সুশিক্ষা দিয়েছে, সেটা তাদের কথোপকথন শুনে বোঝা যাচ্ছে। আর তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে তারা খারাপ না। তাহলে তাদের সামনে তাদের ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করে এনে বলতেছে তার ইজ্জত নিবে, তাহলে তারা এটার প্রতিবাদ কেন করছে না? আসলে মিম কিছু বুঝতে পারতেছে না। মায়ের কথায় মিমের হুঁশ ফিরল। চলো মা, রাতের খাবার খাবে। মা মিমকে তুলতে তুলতে বলল। মিম মায়ের দিকে অবাক হয়ে চেয়ে আছে। কি হলো, চলো। আর আমার ছেলে রাগের মাথায় তোমার গায়ে হাত তুলে ফেলেছে, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তো তোমার মায়ের বয়সী, ক্ষমা করে দাও ওকে। হাতের বাঁধন খুলতে হবে না। কেন? হাতের বাঁধন খুললে পরে আবার হাত দিয়ে আক্রমণ করতে পারে, তাই হাতের বাঁধন খোলা লাগবে না। তাহলে মেয়েটা কিভাবে খাবে? কেন, মুখ দিয়ে খাবে? খাবে তো মুখ দিয়েই, কিন্তু হাত দিয়ে না তুলে মুখ দিয়ে খাবে কি করে? সেটা আমি কি জানি। মিম মেয়েটা আমার কথা শুনে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, তবে ভয়ে হয়তো কিছুই বলতে পারতেছে না। মা একটা প্লেটে ভাত নিয়ে মাখা শুরু করলো। তারপর মিমের মুখের সামনে নিয়ে বলল, হা করো মা, আমি তো তোমার মায়ের মতন। মায়ের হাতে খেতে কোনো সমস্যা নেই, আর তোমার হাতের বাঁধন খুললে এই পাগল আবার রেগে যাবে। তাই না হয় এই 7 দিন তুমি আমার হাতেই খাবার খেলে। মিম কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। অতঃপর খাওয়া শেষ হতেই মা বলল, যা তুই আর তোর আব্বু একসাথে ঘুমা, আমি আর মিম একসাথে ঘুমাবো। না, তুমি আর আব্বু তোমাদের রুমে ঘুমাও, আমি আর ও এক রুমে ঘুমাবো। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করো, যাও। মা আর কথা না বাড়িয়ে চলে গেল। এদিকে আমাদের কথা শুনে মিম ভয় পেয়ে গেল। তার সাথে একই রুমে একটা ছেলে থাকবে, হয়তো আজকেই তার সর্বস্ব কেড়ে নিবে একটা ছেলে। তার 2 চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। কখনো মনে হচ্ছে এই পরিবারের মানুষগুলো অনেক ভালো, আবার কখনো মনে হচ্ছে এরা খুবই জঘন্য। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? রুমে চলেন। আমার কথাই মিমের ধ্যান ভাঙল। কিছু না বলে চুপচাপ রুমে গেল। আমিও তার পিছু পিছু রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আমি দরজা লাগিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখি মিম আমার সামনে 2 হাঁটু ফেলে বসে আছে। কি হলো, এভাবে বসে আছেন কেন? আমাকে আমার ইজ্জত ভিক্ষা দিন, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। উঠেন। মিম আবার বলা শুরু করলো, দেখুন, একটা মেয়ে একটা অপরিচিত ছেলেকে তার সব কিছু দিতে পারে, তবে সেটা তার বিয়ের পর। যখন তার পরিবার একটা অপরিচিত ছেলের সাথে তার বিয়ে ঠিক করে, তখন পরিচিত না হওয়া সত্ত্বেও খুব সহজে মেয়েটা ওই ছেলেটাকে মেনে নিতে পারে। কিন্তু বিয়ের আগে একটা মেয়ে কখনোই তা মেনে নিতে পারে না। যদিও একদিন একটা পরিবারকে ভালো করে চেনা কোনোভাবেই সম্ভব না, তবে আমার মনে হয় না আপনার পরিবার খারাপ হবে। আপনি যদি চান
ইসলামিক শরিয়ত মোতাবেক আমাকে বিয়ে করে আমার সাথে যা ইচ্ছা করতে পারে, আমি কিছু বলবো না আর বাধাও দিব না। আমি কিছু না বলে পাশের টেবিলে রাখা টেপটা এনে এই মেয়ের মুখে লাগিয়ে দিলাম। যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। এই মেয়েকে আমি কিডন্যাপ করেছি আর এই মেয়ে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে। আজব। তারপর আমি মেয়েটাকে হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেলাম। আমি বললে শুইবে না জানি, তাই আমি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর তার দুই পা খাটের দুই কোণায় বাঁধলাম। মেয়েটা ভীষণ নড়াচড়া করতেছিল। তারপর আমি হাতের বাঁধন খুলে দুই হাত খাটের দুই পাশে বেঁধে দিলাম। এমনভাবে বাঁধলাম যাতে দুই হাত এক করতে না পারে। অবশ্য হাত বাঁধার সময় আমাকে আরেকটা হাত দিয়ে খামচি দিয়েছে গলায়। কিছুটা ছিলে গেছে আর হালকা রক্ত বাহির হচ্ছে। মিমের দু চোখ বেয়ে পানি পড়ছে। হয়তো ভাবতেছে নিজেকে রক্ষা করতে পারলাম না। অতপর আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। মিম হয়তো এটা আশা করেনি। সবচাইতে বেশি অবাক হয়তো এখন হয়েছে, সেটা কল্পনাও করতে পারিনি। অতপর আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মিমের চোখে ঘুম নেই। বিভিন্ন কথা সে চিন্তা করছে। একটা ছেলে আমাকে কিডন্যাপ করলো, ছেলেটা বললো আমার ইজ্জত কেড়ে নেবে। তার মা বাবা তাকে সাহায্য করছে, কিন্তু পরিবারটার ব্যবহার দেখে মনে হচ্ছে এটা অনেক ভালো। ছেলেটা রাতে আমার সাথে একই রুমে আছে, অথচ আমাকে বাজেভাবে কোনো স্পর্শও করলো না। আসলে এরা কি করছে, কেন করছে, কি চায়, কিছুই যেন মাথায় ঢুকছে না। এরকম আরো অনেক কিছুই ভাবতে ভাবতে মিমের দু চোখ লেগে আসে। সকালে হঠাৎ রুমে একটা শব্দ শুনে মিমের ঘুমটা ভেঙে যায়। মিটিমিটি করে চেয়ে দেখে একটা ছেলে কি যেন করছে। ভালো করে তাকিয়ে দেখে ছেলেটা নামাজ পড়ছে। মিমের খুব ভালো লাগছে দেখতে। যদিও মিম নিজে কখনো নামাজ পড়ে না, অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ কেন যেন তারও ইচ্ছে করছে নামাজ পড়তে। আমি নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে দেখি মিম উঠে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ওর দিকে তাকাতে দেখেই মাথা নেড়ে কিছু একটা বলতে চাইলো। আমি গিয়ে ওর মুখের টেপটা খুলে দিলাম। মিম বলল, আমার বাঁধন খুলে দিন। কেন? আমি ওয়াশরুমে যাব। কোনো ঝামেলা করবেন না তো? ওকে, আপনার যখন এতই ভয় তাহলে আমি বিছানা নষ্ট করি, আপনারা পরিষ্কার করবেন, কেমন? আমি কিছু না বলে হাত পায়ের বাঁধন খুলে দিলাম। মিম উঠে ওয়াশরুমে চলে গেল। আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি। যদি কোনো ঝামেলা করতে চাই তাই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে বাহির হলো। আমি রশি দিয়ে বাঁধতে গেলে বলল, একটু পর বাঁধেন, আমি নামাজ পড়ে নিই তারপর। মেয়েটা নামাজ পড়বে বলে আমি আর কোনো বাধা দিলাম না। অতপর মিম নামাজ পড়ার পর আমি আবারও মিমের দুই হাত বেঁধে দিলাম। এবার আর কোনো রকম বাধা দিল না। অতপর একটা চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখলাম। তারপর আমি প্রতিদিনের মতো হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে মিমদের বাসার সামনে গেলাম। দেখলাম বাসায় অনেক পুলিশ। আমি মনে মনে শান্তি পেলাম আর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে জগিং করতে করতে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। মা মিমকে আনতে যেতে নিলে আমি বললাম আমি যাচ্ছি, কারণ কালকের মতন আজকেও যদি একই কাজ করে। তারপর আমি গিয়ে মিমকে নিয়ে আসলাম। হাতের বাঁধন খুলিনি। আমি মাকে বললাম, তুমি খাইয়ে দাও, হাতের বাঁধন খুলতে হবে না। অতপর আমরা খাবার খাচ্ছি। এর মাঝে আব্বু বলল, কিরে, তোর গলায় ওটা কিসের দাগ? আমি সাধারণভাবে খাবার খেতে খেতে বললাম, আব্বু, গতকাল রাতে এই মেয়েটা খামচি দিয়ে এমন অবস্থা করেছে। আমার কথা শুনে আব্বু আম্মু দুজন রেগে গেলেন। তবে ওই মেয়ের উপর রাগেনি, রেগেছে আমার উপর। ও, খামচি দিয়েছে মানে? এই মেয়ে গতকাল রাতে খামচি দিয়েছে। কিছু না বুঝে সহজভাবে উত্তরটা দিলাম। মা মিমকে খাওয়ানো রেখে উঠে এসে এটো হাতে সোজা আমার গালে একটা চর বসিয়ে দিল। আমার সম্পূর্ণ গালে এটো খাবার লেগে আছে। আমি মাকে বললাম, আমাকে থাপ্পড় কেন মারলে আম্মু? ছি, তুই এতটা খারাপ হয়ে যাবি তা কখনো কল্পনাও করিনি। একটা অসহায় মেয়েকে একা ঘরে পেয়ে তুই আমার বলতেও ঘৃণা করছে। মা কি বোঝাতে চাইছে তা আর আমার বুঝতে বাকি নেই। আমি মাকে বললাম, শোনো আম্মু, তোমার ছেলে এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের মাথা নিচু হয়ে যায়। এই কথা বলে অর্ধ খাবারে পানি ঢেলে উঠে চলে আসছিলাম। তখনই মিম পিছন থেকে বলল, শুনেন, আন্টিও তো আপনাকে না বুঝে গায়ে হাত তুলেছে, তাই বলে কি খাবারের সাথে রাগ দেখাবেন? এটা কিন্তু মোটেও ঠিক না, খাবারের সাথে রাগ দেখাতে নেই। আমি পিছনে ফিরে রাগে একটা লুক নিয়ে মিমের দিকে তাকালাম।
মিম আমার রাগি লুক দেখে ভয়ে মাথা নিচু করে ফেললো। আমি কিছু না বলে আবার হাঁটা শুরু করলাম। তারপর বাহিরে চলে আসলাম। অন্যদিকে রাতে কি হয়েছে তা ওই মেয়ে মায়ের কাছে বলল। মা মিমের মুখে শুনে আমাকে বেশ কয়েকবার কল দিল, কিন্তু কোনো লাভ হলো না, কারণ আমি মোবাইল বন্ধ করে রেখেছি। অতঃপর সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। আমি বাসায় যেতেই মা জিজ্ঞাসা করলো, সারাদিন কোথায় ছিলি? বাহিরে। বুঝলাম। তবে মোবাইল বন্ধ ছিল কেন? হয়তো চার্জ ছিল না। মিথ্যা বললাম। ইচ্ছে করে বন্ধ করে রাখছি, কারণ জানি মা কল দিবে তাই। মা ও বুঝতে পারছে আমি মিথ্যা বলছি, কিন্তু মা ওসব নিয়ে আর কথা বাড়ালো না। বলল, খেতে আয়, খাবার দিচ্ছি। বাহির থেকে খেয়ে আসছি, এটাও মিথ্যা বললাম। মা কিছু না বলে চলে গেল। একটু পর খাবারের প্লেট নিয়ে আমার কাছে এলো। খাবার মেখে আমার মুখের সামনে তুলে বলল, হা কর। আমি বললাম তো আমি খেয়ে এসেছি, ক্ষুধা নেই আমার। আমিও কিন্তু সকাল থেকে এখনো মুখে কিছু তুলিনি। আমি আর কিছু না বলে খাবার খাওয়া শুরু করলাম। আসলে আমি পরিবারের সবার ছোট তো, তাই মা আমাকে এখনো প্রায়ই তার নিজের হাতে খাইয়ে দেয়। অতঃপর খাবার খাওয়া শেষ হলে মা চলে যাচ্ছিল। আমি মাকে পেছন থেকে ডেকে বললাম, আম্মু তুমিও খেয়ে নাও। মা বলল, তোর আব্বু অফিস থেকে আসুক, তারপরে একসাথে খাবো। আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি আমি যতই বলি কাজ হবে না, কারণ আব্বুকে রেখে মা খাবার খাবে না, তাই কথা বাড়িয়ে লাভ নেই। অতঃপর আমি মিমের রুমে গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে। মিমকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। আসলে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করছি তো, তাই শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। ঘুম ভাঙছে ফজরের আজানের শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখি আব্বু আমার পাশে শুয়ে আছে। আমি উঠে ওয়াশরুমে গেলাম। হঠাৎ মনে পড়লো আমার পাশে আব্বু, তাহলে মিম কোথায়? অবশ্যই মার রুমে। যদি মার সাথে কোনো ঝামেলা করে। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে মা জিজ্ঞাসা করলো, কে? আমি বললাম, আম্মু আমি। অতঃপর মা দরজাটা খুললো। আমি দেখলাম না, সব ঠিকঠাকই আছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি বললাম, না কিছু না, বলে চলে আসছিলাম। তারপর আবার পিছনে ফিরে বললাম, আম্মু। মা আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? গতকাল রাতে এই মেয়ের সাথে আমি কিছু করিনি। জানি, মিম আমাকে সব বলেছে। কি হয়েছিল? আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আব্বু উঠে গেছে। আব্বু শুভ সকাল। রাতে কখন ফিরেছ? 9:30 বাজে। আমাকে ডাকলে না যে? তোর আম্মু বলল তুই সারাদিন বাসায় আসিস নাই, ক্লান্ত ছিলি, তাই আর তোকে ডেকে তুলিনি। ও আচ্ছা। তারপর বাবা ও আমি ফ্রেশ হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। আসলে সকালবেলা হাঁটাহাঁটি করার মজাই আলাদা। সকালবেলা ঘুমিয়ে থাকা মানুষগুলো এই সুন্দর প্রকৃতি খুব মিস করে। তারপর বাসায় ফিরে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে আব্বু তার অফিসের জন্য বেরিয়ে গেল, আর আমিও ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আমি যাওয়ার আগে আম্মুকে বললাম, এই মেয়ের বাঁধন যেন না খোলা হয়। তুমি একা বাসায় এই মেয়ে পালানোর চেষ্টা করবে। আম্মু বলল, আচ্ছা খুলবো না। তারপর আমি ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আস্তে আস্তে পরিচয়টা দিয়ে দেই। আমি মেহেদি হাসান, পরিবারের ছোট সন্তান। আমরা 2 ভাই 1 বোন, বাবা মা আর 3 ভাই বোন মিলে সুখী পরিবার। সবাই হয়তো ভাবতেছেন, বাবা মাকে তো দেখলাম, কিন্তু ভাই বোন কই? আসলে বোন সবার বড়, বিয়ে হয়ে গেছে। আর ভাইয়ের কথা গল্পের সাথে থাকেন, জেনে যাবেন। আব্বু একটা জব করে। মূলত আব্বুই আমাদের পরিবারের সবটা দেখাশোনা করে। আমি বা ভাই এখনো পরিবারের জন্য কিছুই করতে পারিনি। চলেন এবার গল্পে ফিরে যাই। আমি মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ও আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি, আমি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। যাই হোক, আমি আবার ফাঁকিবাজ না। ভার্সিটিতে গিয়ে ঘোরাঘুরি করব, ঠিক মতো ক্লাস করব না, এসব আমাকে দিয়ে হবে না। আসলে আমি আমার বাবার কষ্টটা বুঝি, যার কারণে আমি তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। তার স্বপ্ন একটাই, আমরা যেন শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সে অনেক কষ্ট করে আমাদের পরিবারটাকে চালায়। তার সামান্য চাকরির টাকা দিয়ে পরিবারের সমস্ত খরচ বহন করে। বোনের বিয়ে সবই দিয়েছে। একটা মেয়ের বিয়েতে কতটা খরচ তা তো আমরা সবাই জানি। আর সেই দায়িত্বটা যদি একটা সাধারণ পিতার উপর থাকে, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়
সেটা ওই পিতা ছাড়া আর কেউ বুঝবে না। আর কিছু পরিবার আছে মুখ লজ্জায় কারো থেকে চাইতেও পারে না, আবার সাধারণভাবে মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাতেও পারে না। তাদের সাহায্য করে একমাত্র আল্লাহ। আমাদের পরিবারটাও ওই রকমই। এখানে বাস্তব কিছু কথা বলি। যারা কন্যা সন্তান জন্ম দিয়েছেন তারা আমার থেকে বিষয়টি ভালো জানেন। আপনারা কন্যা সন্তানকে বড় করেন তার থেকে কিছু পাবার আশায় না। কোনো স্বার্থ ছাড়াই বাবা মা তার কন্যা সন্তানকে বড় করে, তারপর বিয়ে দিচ্ছে। বিয়ের পর অনেক পরিবারে বলে মেয়ের বাড়ি থেকে কি দিয়েছে। আরে একবার খেয়াল করে দেখেন, তাদের কলিজার টুকরো সন্তানকে আপনাদের কাছে দিয়ে দিছে। আরে কন্যা সন্তান যদি বোঝা হতো তাহলে জন্মের পরপরই তাকে গলা টিপে হত্যা করতে পারত। তা করেনি, কারণ সন্তান ছেলে হোক বা মেয়ে হোক বাবা মা দুইজনকেই সমানভাবে ভালোবাসে। আর সেই ভালোবাসার সন্তানকে যখন আপনার হাতে তুলে দেয় তখন এই বাবা মায়ের কতটা কষ্ট হয় তা একবার মন থেকে বুঝতে চান, সব ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন, ছেলেদের ছাড়া মেয়েরা যেমন অচল, ঠিক একইভাবে মেয়েদের ছাড়া আমরা ছেলেরাও অচল। ছেলে মেয়ে উভয়কে সম্মান ও গুরুত্ব দেওয়া প্রয়োজন। একজন আরেকজনকে ছাড়া যখন অচল, তাহলে কেন একজন আরেকজনের পিছু লেগে থাকি? চলেন না সবাই সবাইকে সম্মান করি। ভুল কিছু বললে সবাই ক্ষমা করবেন। চলেন এবার আবার গল্পে ফিরে যাই। তো আমি ক্লাস শেষ করে দুপুরে বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি, আম্মু ও মিম দুপুরের খাবার খেয়ে নিলাম। আসলে আব্বু দুপুরে খাবার অফিসে খায়, অতপর খাবার খেয়ে আবার আমি সবসময় একটু ঘুমাই। আজকেও তার ব্যতিক্রম হলো না। আমি গিয়ে আব্বু আম্মুর রুমে শুইলাম। আসলে ওই রুমে মিম আছে, তাই আব্বু আম্মুর রুমে গিয়ে শুইলাম। অতপর বিকালে মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। এই উঠ। আম্মু আরেকটু ঘুমাই। না উঠ, আজান হয়ে গেছে, উঠে নামাজ পড়তে যা। বলেই মা আমাকে এক প্রকার টেনে তুলল। আমিও উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। অতপর নামাজ পড়ে এমনি একটু চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে 5 মিনিট বসেই আমি শিওর হয়ে গেলাম এই সাইড মেয়ে কিডন্যাপ হয়েছে। এই কথাটা সবার মধ্যে জানাজানি হয়ে গেছে। ঠিক আমি যেটা চেয়েছিলাম ওটাই হয়েছে। সবার মুখে এটাই নিয়ে গল্প। এক একজন এক একটা কথা বলতেছে। কেউ বলতেছে পালিয়ে গেছে, তো কেউ বলতেছে হয়তো এসআইর সাথে কারো শত্রুতা বলে হয়তো মেরে লাশ গুম করে ফেলেছে। এমন বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতেছে। আমি এটাই চাইছি সবার মুখে মুখে এই কথাটা থাকে। আমি যেমন করে চাচ্ছি সবকিছু ঠিক তেমন করেই হচ্ছে, সব প্ল্যান মাফিক। কেন জানি না ভালোই লাগছিল সবার মুখে এসব কথা শুনে। তাই আমিও বসে বসে তাদের কথা শুনতে লাগলাম। প্রায় 1.5 ঘন্টা তাদের কথা শুনলাম। দোকানে অনেকেই আসতেছে, আবার অনেকেই যাচ্ছে, কিন্তু টপিক একটাই, এসআই সাহেবের মেয়ে নিখোঁজ। অতপর আজান হলো। আমি উঠে মাগরিবের নামাজ আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ মায়ের সাথে গল্প করলাম, আর বাহিরে লোক কি বলাবলি করতেছে সব বললাম। মায়ের সাথে গল্প করতে করতে আব্বু চলে আসলো। আসলে বাসায় আমি আর মা একাই থাকি বেশিরভাগ সময়, কারণ আব্বু তো সারাদিন অফিসে। প্রায় সময় আম্মুর সাথে গল্প জমিয়ে বসি। আজকেও তাই করেছি। মিম আছে অন্য রুমে বাঁধা। আব্বু ফ্রেশ হয়ে আসলে আমাদের গল্প করা শেষ হলো। মা খাবার দিতে চলে গেল, আর আমি মিমকে আনতে গেলাম। অতপর আর কি, প্রতিদিনের মতো খাবার খেয়ে শুয়ে পড়লাম। নিচে ঘুমাতে আর ভালো লাগে না, কিন্তু কি আর করার, সারা রাত তো বসে থাকা যাবে না, ঘুমাতে তো হবেই। অতপর ঘুমিয়ে পড়লাম। অতপর পরের দিন আর কি, ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, নাস্তা করা, তারপর ভার্সিটিতে যাওয়া, এই আর কি প্রতিদিনের রুটিন। আজকে দুপুরে খাবারের পর কেন যেন ঘুম আসছিল না, তাই মোবাইল টিপতেছি। বেশ কিছু সময় মোবাইল টিপার পর আর ভালো লাগতেছিল না। ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। আমি আমার রুমে গিয়ে একটা শার্ট পরে বাহির হব, ঠিক তখনই পিছন থেকে গোঙানোর শব্দ আসলো। আমি পিছন ফিরে তাকালাম, দেখি মিম গোঙাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিছু বলবেন? মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। আমি বললাম বলেন কি বলবেন। মিম আবার সেই করে যাচ্ছে, চোখ দুটো মুখের দিকে ইশারা করে। ও, আমি বুঝতে পারছি, আসলে আমি বোকা। মুখের টেপ না খুলে তাকে কথা বলতে বলতেছি, কি আর করার। গিয়ে টেপ খুলে দিলাম। টেপ খুলতেই, আপনার মাথায় কি গোবর নাকি? মুখে টেপ লাগিয়ে প্রশ্ন করেই যাচ্ছেন। বলে একটা লম্বা শ্বাস নিল। আমি তো এই মেয়ের সাহস দেখে অবাক। আমি একটা ধমক দিলাম। আমার ধমক শুনে একটু ভয় পেল। এসব ফালতু কথা বাদ দিয়ে বলেন কি বলবেন। আসলে আপনি কোথায় যাচ্ছেন?
মানে আমি কোথায় যাচ্ছি সেটাও কি আপনাকে বলতে হবে? আপনি রেগে যাচ্ছেন কেন? আজব, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আমি আপনার হাজবেন্ড। না মানে আসলে না আসলে কি বলেন? না মানে আসলে আবার সেই না মানে আসলে, এসব না বলে সরাসরি বলেন কি বলবেন। আসলে আপনারা আমাকে আজ 4 দিন হলো কিডন্যাপ করেছেন। আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে না আপনারা আমার কোনো ক্ষতি করবেন। এসব কথা বলার জন্য আপনি আমাকে থামিয়েছেন? শুনেন, সময় মতন সব জানতে পারবেন। না আসলে বলছি না সময় মতন জানতে পারবেন সব। আমি বাহিরে যাব। আপনি কোথায় যাচ্ছেন? আবার সেই একই প্রশ্ন। কোনো প্রেমিকার সাথে দেখা করতে নাকি? না মানে আসলে প্রতিটা ছেলেই তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে এমন প্রশ্নে বিরক্ত হয়। এসব ফালতু কথা বাদ দিন, আমার প্রেমিকা নেই। ও তাই? তাহলে কোথায় যাচ্ছেন? এই মেয়ের তার ছেঁড়া, না শুনলে বলতেই থাকবে কোথায় যাচ্ছি, তাই বাধ্য হয়ে বলেই দিলাম। এমনি বাসায় ভালো লাগছে না, বোরিং লাগছে, তাই বাহিরে যাচ্ছি। আমারও আপনারও কি? বোরিং লাগছে। তো আমি কি করতে পারি? চাইলে তো অনেক কিছুই করতে পারেন। মানে? না মানে আসলে আপনি চাইলে তো আমার বোরিং লাগাটাও দূর করতে পারেন। আসলে এক জায়গায় 4 দিন যাবত হাত পা বাঁধা অবস্থায় থাকতে থাকতে খুবই বোরিং লাগছে। আজব, আপনাকে আমি কিডন্যাপ করেছি আর আপনি আমাকে ভয় না পেয়ে আমার সাথে গল্প করতে চাচ্ছেন? তো কি হয়েছে? এই মেয়ের কথাবার্তা শুনে নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আসলে যেন তার মধ্যে কোনো ভয়ই নেই। দেখুন, আপনার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। কেন আমার প্রেমে পাগল হয়ে যাবেন নাকি? কি বলেন এসব? দূর, আপনার মুখ খোলা থাকলে উল্টাপাল্টা বকেন। আপনার মুখে টেপ মানানসই বলে যেই টেপ হাতে নিয়েছি। না প্লিজ, আমি তো মজা করে বলছি। আমি আপনার বিয়াই না যে আমার সাথে ফাইজলামি করবেন। সরি। মনে থাকে যেন। আসলে সত্যি এভাবে সারাদিন থাকতে ভালো লাগে না। আপনি যদি বসে একটু গল্প করতেন ভালো লাগতো। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি রাজি। একটু ভয় দেখানোর জন্য বললাম, আমাকে কিস করতে হবে। এক নিমিষেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল আর মাথা নিচু করে বসে আছে। আমি এবার হাসতে হাসতে বললাম, আরে মজা করে বলছি। মিম এবার একটু গম্ভীর হয়ে বলল, আমি আপনার বিয়াইন না যে আপনি আমার সাথে মজা করবেন। ওকে, তাহলে আর কি করার, আমি বরং যাই, বাহির থেকে মুড ঠিক করে আসি। আপনি বসে থাকেন একা একা। এই না না, আমি তো এমনি মজা করে বলছি, তখনকার কথাটা ফেরত দেওয়ার জন্য। ও আচ্ছা, তবে আমি আপনার সাথে আড্ডা দিতে পারি, কিন্তু সত্যি আমার একটা শর্ত আছে। আচ্ছা বলেন, কি শর্ত আপনার? আমার শর্ত হচ্ছে, আপনাকে কেন কিডন্যাপ করেছি এসব প্রশ্ন করতে পারবেন না। এক কথায়, কিডন্যাপ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারবেন না। সময় মতন সবই জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওসব কিছু জিজ্ঞেস করবো না। আচ্ছা বলেন। কি বলবো? আপনি না বললেন আমার সাথে আড্ডা দিবেন, তো বলেন। এইভাবে কি কথা বলা যায় নাকি? তো কিভাবে কথা বলবো? আচ্ছা বাদ দিন তো, প্রেম কয়টা করেছেন? এসব কি প্রশ্ন? আমি কিন্তু যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারবো, আপনিই বলেছেন শুধু কিডন্যাপ বাদে। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু নাই। আমি মোটামুটি যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারবো আর আপনি তার উত্তর দেবেন। আচ্ছা বলেন। প্রেম কয়টা করেছেন? একটাও না। মিথ্যে কেন বলেন? ওকে, 100টা করেছি। খুশি? খুশি। হাসেন কেন? এমনি। তা আপনার স্বপ্ন কি? না মানে আপনি ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কোনো চিন্তা নেই। মানে একটা মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে না নাকি? ছিল, মরে গেছে। তাই নাকি? তা মেয়েটা কি যে এত বড় ছ্যাঁকা দিল আপনাকে, যার জন্য সব স্বপ্নগুলো মরে গেল? স্বপ্নগুলো মরার জন্য সিচুয়েশন আর কিছু আঘাতই যথেষ্ট। সময় হলে সবই জানতে পারবেন। স্বপ্নগুলো মরার জন্য কারণ যে মেয়েরা হবে এমনটা তো না। সমাজে কিছু প্রভাবশালী মানুষ আছে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ও বাবা, আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করে বলছি। মানুষের ইমোশনাল নিয়ে মজা করাই তো আপনাদের মতন প্রভাবশালী লোকদের কাজ। মানে কি বলতে চান আপনি? আমি যা বলতে চাই সেটা আপনি সময় হলে বুঝতে পারবেন। আচ্ছা, কিসের এত সময়? যখনই জিজ্ঞেস করি তো বলেন সময় হলে জানতে পারবো। আসলে কি এমন জিনিস যে সময় হলে জানতে পারবো? আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। মনটা নিমিষে খারাপ হয়ে গেল। ভাইয়ার কথা মনে পড়ে গেল। চোখের কোণে পানি চলে আসলো। আমার চোখে পানি দেখে মিম অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি কিছু না বলে উঠে গেলাম।
আর সেখানে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে এলাম। চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে গেলাম। আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই সোজা মসজিদে চলে গেলাম। আজানের আরো 30 মিনিট সময় বাকি আছে, তাই বসে বসে একটু কোরআন তেলাওয়াত করলাম। অতঃপর আজান হলে নামাজ আদায় করে আর বাসায় গেলাম না, বাহিরে একটু ঘোরাঘুরি করলাম। অতঃপর মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। আজকে মনটা অনেক বেশি খারাপ। ভাইয়ার কথা ভীষণ মনে পড়ছে। আসলে আমাদের সাথে এটা না হলেও পারত। একটা দুর্ঘটনা শুধু একজনের জীবনই বদলে দেয় না, সমস্ত পরিবার ধ্বংস করে দেয়। আমাদের পরিবারটাও অনেক সুখী ছিল, কিন্তু একটা ঝড় সব শেষ করে দিয়েছে। আমাদের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে আমাদের ভালো থাকাটা। এমনটা না হলেও পারত। আসলে সমাজটা এমন যেখানে নিন্দা করার মতন মানুষের অভাব নেই, কিন্তু বিপদে পাশে থাকার মতন মানুষের খুব অভাব। আমি রুমে গিয়ে চুপচাপ বসে আছি মন খারাপ করে। মা রুমে এসে বলল, কি রে, মন খারাপ? আসলে মা তো মুখ দেখে বুঝে গেছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, ভাইয়ার কথা অনেক মনে পড়ছে। মা আমাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। বলবে কি করে? মা তো নিজেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। কিছুক্ষণ পর মা তার চোখ মুছে নিল আমাকে আড়াল করে, কিন্তু আমি বুঝতে পারছি মা যে কান্না করছে। তারপর মা আমাকে বলল, এসব ভেবে মন খারাপ যেন না করি। আসলে সান্ত্বনা দিচ্ছে আমাকে। তবে আমি তো জানি মা বাবা বোন কেউ ভালো নেই। আমিও আর কথা বাড়ালাম না। অতঃপর মা আর আমি গল্প করতে করতে আব্বু আসলে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতন ঘুমিয়ে পড়লাম। এইভাবে 7 দিন চলে গেল। আজকে সকালে আমি মিমের রুমে গিয়ে তার বাঁধন খুলে বললাম, বাসায় চলে যান। মিম অবাক হয়ে বলল, আমি বুঝলাম না, আপনারা আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমাকে বিন্দু পরিমাণ ক্ষতি না করে একদম সুরক্ষিত অবস্থায় ছেড়ে দিচ্ছেন। আপনি তো বরাবর বলেছেন সময় হলে জানতে পারবো। এখনো কি সময়টা আসেনি? আপনি জানতে চান না আপনাকে কেন কিডন্যাপ করা হয়েছে? তাহলে শুনেন, আপনাকে কেন কিডন্যাপ করেছি শুনেন তাহলে। সামাজিক সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে চলা একটি মধ্যবিত্ত হাসি খুশি ভরা পরিবারের কথা। 2 ভাই 1 বোনের পরিবারে বাবা মায়ের স্বপ্ন, বড় ছেলে সমাজে প্রতিষ্ঠিত ও ছোট ছেলে সেনাবাহিনীতে যুক্ত হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে। মেয়েকে বিয়ে দিয়ে সুখেই কাটছে তাদের দিনগুলো। সবকিছু ঠিকঠাকই চলছিল। বড় ছেলে গ্র্যাজুয়েশনের পথে, কলে থেকেই পড়াশোনা করছে, কিন্তু একটি চক্রান্ত তাদের সব স্বপ্নকে কেড়ে নেয়, এলোমেলো করে দেয় পুরো পরিবারকে। রাতের পুলিশ চেকপোস্ট কেড়ে নেয় একটি নিষ্পাপ জীবন। হল থেকে এক রাতে বাড়ি ফেরার পথে পুলিশ চেকপোস্ট তাদের বড় ছেলেকে বিভিন্নভাবে হয়রানি করে এবং কোনো অপরাধ ছাড়াই তার কাছে টাকা দাবি করে। সাধারণত সৎ প্রকৃতির মানুষ বলে সে পুলিশকে টাকা দিতে রাজি হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যায়। পরে তার বাবা মা এই বিষয়ে পুলিশের সাথে মীমাংসা করতে চাইলে তাদেরকে সত্যের ওপর অটল থাকতে বলেন তিনি। পরবর্তীতে আদালতের রায়ে তার 2 বছর জেল হয়। এই রায়ে পড়াশোনা ও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় তার। অথচ তার কোনো অপরাধী নেই। মাদক বিষয়ে সে কিছুই জানে না, এর আগে পিছেও ছিল না কখনো। তবে আপোষ করলে হয়তো এত বড় ক্ষতি হতো না তাদের। কিন্তু তাদের বড় ছেলের কথা হলো, যেই টাকা দিতে চাইনি বলে আমাকে থানায় এনেছে, সেখানে টাকা দিয়ে আপোষ করার কোনো মানে হয় না। টাকা দিয়ে আপোষ করার কোনো কাজ যদি আমি করতাম তাহলে চেকপোস্টে টাকা দিতাম। আমি অন্যায়ভাবে কাউকে টাকা দিব না। এদিকে গ্র্যাজুয়েশন পড়ার শুরুতেই পারিবারিক সিদ্ধান্তে অন্য পরিবারের সাথে আত্মীয়তা করে। পড়াশোনা শেষে বিয়ের সিদ্ধান্তে কাবিনের ফয়সালা হয়। অথচ তার 2 বছরের জেল হওয়ার খবরে তারা আত্মীয়তা ভেঙে দেয়। শেষ হয়ে যায় তার ক্যারিয়ার, সম্মান, স্বপ্ন ও সামাজিক মর্যাদা। শেষ হলো 2 বছর। পুলিশের সাজানো নাটকে অন্যায়ভাবে জেল খেটে বাড়ি ফেরা মানুষটা আর আগের মতো নেই। সব হারিয়ে হতাশায় ভুগছেন এখন। একসময় সামাজিক সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে সমাজে বেড়ে ওঠা মানুষটা এখন আর বাইরে বের হতে পারেন না। আগের মতো সবার সাথে মিশতে পারেন না। মানুষের বাঁকাচোখ আর নেতিবাচক মন্তব্যে নিজেকে গুটিয়ে রাখেন সারাক্ষণ। এভাবে ডিপ্রেশন পেয়ে বসে তাকে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। তার কাছে এই জীবনের আর কোনো মূল্য নেই। ডিপ্রেশন তাকে তার বাবা মা, ভাই বোনের ভালোবাসাও ভুলিয়ে দিয়েছে। সব ভুলে আত্মহত্যার পথটাই বেছে নিলেন তিনি। এত স্বপ্ন, ভালোবাসা ও
ও সাজানো সংসার ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি বাবা মা ভাই বোন। অন্যায়ভাবে ছেলের জেল ও আত্মহত্যার ঘটনায় তার বাবা ও ছোট ভাই ওই পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই একদিন তার মেয়েকে কিডন্যাপ করে আটকে রাখেন 1 সপ্তাহ। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ওই পরিবারের মানুষগুলো আমরাই। আর সেই পুলিশ অফিসারটা আপনার বাবা। আপনার বাবার জন্য আমার ভাই আত্মহত্যা করেছে। পারবেন আপনার বাবা কোটি টাকার বিনিময়ে আমার ভাইকে ফিরিয়ে দিতে? আপনাকে কিডন্যাপ করেছি, অথচ কোনো ক্ষতি করিনি। তাহলে কিডন্যাপের মানে কি, তাই ভাবতেছেন তো? তাহলে শুনেন, কিডন্যাপের 7 দিন পর সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যাবেন ঠিকই, কিন্তু আপনি চাইলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। অথচ এই ঘটনায় আপনার কোনো অপরাধ নেই। এটি অসাধু পুলিশ অফিসার মানে আপনার বাবার কর্মকাণ্ডের শাস্তি আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। আপনি সমাজকে কোনোভাবে বোঝাতে পারবেন না আপনি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরেছেন। সমাজ আপনাকে এখন আর আগের মতো স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আপনি হাজারো নথি আর প্রুফ হাজির করালেও সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে, কিন্তু এসবের জন্য আপনি কোনোভাবেই দায়ী নন। এই ঘটনা ও ডিপ্রেশন আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে। অথচ আত্মহত্যার পর যখন একটি মানুষের জীবন অবসান হবে, তখন সমাজ ও সমাজের মানুষ প্রুভ করার চেষ্টা করবে আপনার কোনো দোষ ছিল না। কিন্তু তাতে আপনার পরিবারের কি লাভ হবে? আপনার পরিবার তো আর আপনাকে ফিরে পাবে না। সমাজের ভুল ভাঙে, কিন্তু অনেক পরে, যখন আপনার নিষ্পাপ জীবন অবসান ঘটবে, যখন আপনাকে আর ফিরিয়ে আনার কোনো সুযোগই থাকে না। আপনি এই আত্মহত্যার মধ্য দিয়ে মুক্তি চান, কিন্তু আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মুক্তি পাবে কিভাবে? তাহলে তাদেরও কি আত্মহত্যার মতো একই পথ বেছে নেওয়া উচিত? সমাজ ও সমাজের মানুষের কাছে এই প্রশ্নটি থেকে যায়। আমি আপনার ইজ্জতে একটি ফুলের টোকাও দেইনি, তবে সমাজের চোখে আপনাকে বাজে বানিয়ে দিয়েছি। আজকের পর থেকে সবাই আপনার দিকে অন্যরকম ভাবে তাকাবে। আমি ভুল করেছি, আমাকে মাফ করবেন। এটা ছাড়া কোনোভাবে আর আপনার বাবাকে বোঝানো সহজ হবে না। আমার ভাইয়ের মতন যাতে আর কেউ আত্মহত্যা না করে, তাই আমি এটা করছি। আপনার বাবা যেন আর কারো জীবন নষ্ট করতে না পারে, তাই আমি এটা করেছি। আমাকে মাফ করে দিবেন। আপনি কেন মাফ চাচ্ছেন? আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমি এমনিতে আপনার সাথে অন্যায় করেছি। আজকের পর থেকে আপনি অন্যায় না করেও সবার চোখে অপরাধী। আপনার আত্মীয় থেকে শুরু করে আপন মানুষগুলাও আপনার দিকে বাঁকা চোখে তাকাবে। আপনি হয়তো ডিপ্রেশনেও থাকবেন, তবে আমাকে ওয়াদা করেন আমার ভাইয়ের মতন ভুল ডিসিশন নিয়ে আমাকে আরো বেশি অপরাধী করবেন না। আমি ওয়াদা করছি আমি এমন কিছু করব না। তবে আপনি ওয়াদা করেন আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করবেন, আপনি সেনাবাহিনী হবেন। আমার উপরই তো সবকিছু না, তবে আমি চেষ্টা করব। তারপর মিমকে বিদায় দিলাম। মিম স্বাভাবিকভাবে বাসায় গেল। মিমকে দেখে তার সমস্ত পরিবারই অবাক। মিমের মা এসে মিমকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর সবাই মিলে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কিন্তু মিম কাউকে কিছু না বলে তার আম্মুকে বলল, আম্মু আমি রুমে যাব। মিমের আম্মুও কাউকে কিছু বলতে না দিয়ে মিমকে রুমে নিয়ে গেল। আজ 7 দিন হলো মিম বাসায় আসছে। এর মধ্যে তার অনেক আত্মীয় স্বজন সবাই তার বাসায় এসেছে। সবার একটাই প্রশ্ন, কি হয়েছিল, কোথায় ছিলি? কিন্তু মিম একটা কথাও বলেনি। একদিন বাসা থেকে বাহির হয়েছিল, আশেপাশে সবাই কেমন করে যেন তাকিয়েছিল তার দিকে। মিম বিষয়টা বুঝতে পারে তার আপন মানুষগুলো তাকে নিয়ে কি ভাবতেছে। এতে মিমের একটু মাথা ব্যথা নেই, কারণ সে তো জানে এটাই হবে। আজ বাড়িতে কেউ নেই তার বাবা মা ছাড়া। মিম তার বাবা মাকে আজ 7 দিন পর ডাকলো। মিমের আব্বু মিমের পাশে বলল, কি হয়েছে মামুনি? আমাকে একটা ছেলে কিডন্যাপ করেছিল, আমি ওই ছেলেটাকে চিনি। কে ওই ছেলে? নাম বলো আমাকে। তুমি ভয় পেও না মামুনি, আমি ওই ছেলেকে দেখে নিব। সে যত ভয়ানক হোক, তুমি আমাকে তার ঠিকানা ও নামটা বলো। সে খুবই সাধারণ একটা ছেলে। তুমি কি ওই ছেলেকে আগে থেকে চিনতে? একবার নাম বলো। কিছুটা উত্তেজিত হয়ে বলল, না, আমি তাকে আগে চিনতাম না, তবে এখন খুব ভালো করে চিনি। তোমার জন্য ওই ছেলেটা আমাকে কিডন্যাপ করেছে। তুমি ওই ছেলের নাম বলো। তাহলে শুনো। অতঃপর মিম সমস্ত কিছু তার বাবাকে বলল। মিমের বাবা শুনে অনেক রেগে গেল, তার মেয়েকে সমাজের সামনে ছোট করে দিয়েছে। মিমের বাবা বেরিয়ে যেতে নিলে মিম তার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, অনেক টাকা কামিয়েছো,
এবার নিজের ভুলটা দেখো। এমন কয়টা পরিবারের মুখে হাসি কেড়ে নিয়েছো, তার হিসাব কি তুমি দিতে পারবে? এখন রাগের মাথায় কিছু না করে নিজে একবার ভাব। তারা চাইলে আমার সাথে খারাপ কিছু করতে পারতো, কিন্তু তারা ওটা করেনি। আমাকে বুঝতে চেয়েছে এসব টাকা পয়সা সব আমার জন্য, তো আমার সব চাই না বাবা। মিম কথাগুলো বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। মিমের বাবাও স্তব্ধ হয়ে আছে। আজকে সে তার মেয়ের চোখের অপরাধী। সত্যি তো তাই, মেয়ে তো ভুল কিছু বলেনি। সে তো তার সন্তানকে সুশিক্ষা দিতে চেয়েছে, কিন্তু সে নিজে কি করছে তার বিবেক নাড়া দিল। সেও মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল অপরাধী কণ্ঠে। আমাকে ওনাদের কাছে নিয়ে যাবা? আমি ওনাদের কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করতে না চাইলে পায়ে ধরে ক্ষমা চাইবো। নিয়ে যাব। পরের দিন খুব সকালে মিম তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এলো, কারণ মিম জানে আব্বু অফিসে চলে যাবে আর আমি ভার্সিটিতে, তাই সকালে এসেছে। মিম এসে আম্মুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন আন্টি? ভালো। মিম আব্বু ও আমার কথা জিজ্ঞেস করলো। আম্মু বলল বাহিরে আছি। তারপর তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিল। আমি আর আব্বু একসাথে বাসায় আসলাম। বাসায় এসে মিমের আব্বুকে দেখতে পেলাম। আমরা ওনাকে চিনতে পারলেও উনি আমাদের চিনে নাই। মিম আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। মিমের বাবা বসা থেকে উঠে এসে আমার বাবার হাত ধরে বলল, ভাই, আমি যেটা করেছি তার মাপ পাওয়া অসম্ভব, তাও বলবো আমাকে মাফ করে দিবেন। মিম আমাকে সব বলেছে। দেখেন, আপনি যা করছেন সেটা আপনার কাছে সামান্য একটা ভুল হতে পারে, কিন্তু এই সামান্য ভুলটা আমাদের এই সুখী পরিবারের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। সময়ের সাথে সাথে জীবন চলতে থাকবে, তবে ছেলে হারানোর ব্যথাটা থেকে যাবে। আপনি শুধু আমাদের না, এমন অনেক পরিবারের সমস্ত সুখ কেড়ে নিয়েছেন। আপনার এই সামান্য ভুলে অনেক সাধারণ মানুষ আজ বিপদগামী। কেউ হয়তো আজ সন্ত্রাসী, কেউ হয়তো ড্রাগ নিচ্ছে, কেউ হয়তো ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করছে, অনেকের স্বপ্ন আজ হয়তো মাটি চাপা দিয়ে দিচ্ছে। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তাই আমার কাছে ছুটে এসেছেন। আমি যেই অবস্থানে আছি সেখান থেকে আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি 10টা অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন। যা হয়ে গেছে তা কোনোদিন আর পূরণ করা সম্ভব না, তবে পরবর্তীতে যাতে আর এমনটা কারোর সাথে না হয়। আমি আমার ভুলগুলো হয়তো ঠিক করতে পারবো না, তবে আমি ওয়াদা করছি আজ থেকে আমার দ্বারা কোনো একটা মানুষ অন্যায় না করে আর অপরাধী হবে না, আর আমি সততার সহিত নিজের দায়িত্ব পালন করব। শুনে খুশি হলাম। আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আর আমরা ভুল করেছি। আপনার মেয়েকে সমাজের চোখে দোষী বানিয়ে দিয়েছি, আমাদেরও মাফ করে দিবেন। মাপ চেয়ে আমাদের ছোট করবেন না। যা হওয়ার হয়ে গেছে, আর ভুলের শুরুটা আমারই ছিল।